প্রাকৃতিক ভূগোলের আজকের ক্লাসে আমরা যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে বায়ুচাপ বলয় এবং বায়ু প্রবাহ। চেষ্টা করব পুরো টপিকটাকে একদিনে কমপ্লিট করার। যদি করা সম্ভব না হয় আমি আর একটা ক্লাস ভেঙে এই সপ্তাহে কমপ্লিট করব। প্রথমেই বলে রাখি, প্রাকৃতিক ভূগোলের যে টপিক ৩-৪টে তোমাদের পড়িয়েছি তার মধ্যে আজকের টপিক এই বায়ুচাপ বলয় বা তার অবস্থান এবং বায়ুপ্রবাহ সব থেকে কঠিন টপিক। প্রত্যেকে হেডিং করো, ধীরে ধীরে পড়াবো, খাতায় নোট ডাউন করবে। বায়ুচাপ বলয় কঠিন টপিক, প্রচুর প্রশ্ন আসে এখান থেকে, প্রচুর ধরনের প্রশ্ন আসে। ধীরে ধীরে বোঝাবো, যতটা বুঝতে পারো বুঝবে, না বুঝতে পারলে থামিয়ে আনমিউট করে আমাকে জিজ্ঞাসা করবে। আলোচনা করলে এই সমস্ত ক্লাসের কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়। ঠিক আছে, একতরফা আমি ডিসকাস করা থেকে তোমরা যেটা বুঝতে অসুবিধা হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। প্রথমে যদি কাউকে প্রশ্ন করা হয় যে বায়ুচাপ বলয়, যাকে ইংলিশে প্রেসার বেল্ট বলতে আমরা কি বুঝি, কে বলবে? কোনো একটা সাধারণ ভাষা যদি বলতে পারো, প্রেসার বেল্ট বা বায়ুচাপ বলয় বলতে আমরা কি বুঝি? কি বুঝি নিজের ভাষায় বলো, তারপরে আমি বলছি। কেউ? অমিত বলো। দাদা, উচ্চচাপ আর নিম্নচাপের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে বায়ু যে কি বলবো, যে চাপের যে তারতম্যটা হয় সেটাকে বায়ু প্রবাহের যে তারতম্য সেটাই বায়ু চাপ বলে। হ্যাঁ, ঠিক বলেছো, বাট উচ্চচাপ নিম্নচাপ কথাটাকে অ্যাভয়েড করে এই বায়ুচাপ বলয়ের সংজ্ঞা দেওয়া উচিত। লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ। তার আগে একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি। রেখা ক ধরনের হয়? পৃথিবীর কাল্পনিক রেখা ক ধরনের? একটা হচ্ছে অক্ষরেখা, আর একটা কি, আর একটা কি, দ্রাঘিমা। দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা। এটা মোটামুটি তোমরা প্রত্যেকে জানো। একদম পৃথিবীর মানে যে সমস্ত ভৌগোলিক ব্যাপারগুলো রয়েছে তার টপিকে ঢুকছে। কিন্তু অক্ষরেখা বলতে কোনগুলো ভালো করে বুঝবে। ধরো পৃথিবী হচ্ছে এরকম, অক্ষরেখা লাল কালিতে আঁকছি, কিরকম হবে অক্ষরেখা? এটা অক্ষরেখা তো, হ্যাঁ কি না? ভালো করে দেখো অক্ষরেখা। এবার ব্ল্যাক কালিতে আঁকছি দাগিমা রেখা, কোনগুলো? এটা দাগিমা রেখা। বোঝা গেছে? তাহলে অক্ষরেখা পৃথিবীকে কোন দিক থেকে কোন দিকে বিস্তার বিস্তার করছে? অক্ষরেখা কোন দিক থেকে কোন দিকে বিস্তার লাভ করে? পূর্ব থেকে পশ্চিম। পূর্ব থেকে পশ্চিম। দ্রাঘিমা রেখা উত্তর থেকে দক্ষিণ বা ওপর থেকে নিচে। তাহলে পৃথিবীর যে সমস্ত অক্ষরেখাগুলো আছে সেইগুলো পৃথিবীকে বলয়ের আকারে পূর্ব পশ্চিমে ভাগ করে দিচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই বায়ুচাপ বলয়ের একটা খুব বেসিক সংজ্ঞা আছে, নোট ডাউন করো, এটা লিখে রাখা ভালো। পৃথিবীর, নোট ডাউন করো আমার সঙ্গে সঙ্গে সঙ্গে, পৃথিবীর অক্ষরেখা বরাবর, পৃথিবীর অক্ষরেখা বরাবর, পৃথিবীর অক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে, পূর্ব পশ্চিমে, পূর্ব পশ্চিমে বলয়ের ন্যায় বেষ্টনকারী, বলয়ের ন্যায় বেষ্টনকারী, এর পরের কথাটা খুব ইম্পর্টেন্ট। বলয়ের ন্যায় বেষ্টনকারী, বলয়ের ন্যায় বেষ্টনকারী, খুব ভালো করে নোট ডাউন করবে। সমচাপ অঞ্চলকে, সমচাপ অঞ্চলকে, অঞ্চলকে বায়ুচাপ বলয় বলে, বায়ুচাপ বলয় বলে। আমি কিন্তু কোনো ক্ষেত্রেই সেই অর্থে সংজ্ঞা লেখাই না। এই ক্ষেত্রে লেখালাম কেন? 1999 সাল কি 98 সালে একটা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হয়েছিল, সেখানে এই লাইনটা দিয়ে কোশ্চেন এসেছিল যে পৃথিবীর অক্ষরেখা বরাবর সমচাপ যে অঞ্চলগুলো সৃষ্টি হয় তাকে কি বলে। ডিরেক্ট কোশ্চেন এসেছিল, তাকে কি বলা হয়? তাকে বলা হয় বায়ুচাপ বলয়। কথাটা বোঝা গেল? যেটা অমিত বলছিলে, উচ্চচাপ নিম্নচাপ, উচ্চচাপ নিম্নচাপের উপর ভিত্তি করেই যে সমস্ত অঞ্চলগুলোকে আলাদা করা হচ্ছে সেই সমস্ত অঞ্চলের চাপটা কি থাকবে? একই থাকবে। তাই এটাকে সমচাপ বলি। কথাটা ক্লিয়ার হলো? বোঝা গেছে? এরপরে ভালো করে চলো। নর্মালি যদি আমি বায়ুর চাপ বলি, বায়ুর চাপ আমরা কেমিস্ট্রিতেও পড়াবো। বায়ুর চাপ বা বায়ুচাপ, এই বায়ুচাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার এর বিভিন্ন মানে কেমিস্ট্রির ভিত্তিতে বিভিন্ন সংজ্ঞা বলা যায়। তার একক রয়েছে, রাশি রয়েছে, সব ঠিক আছে। যদি ভূগোলের রেসপেক্টে বলি, বায়ুর চাপ কাকে বলে? কি মনে হয়?
কি মনে হয়? নিজের ভাষায় শুভেন্দু চেষ্টা করো না, জয়শ্রী, জুঁই, অনিন্দিতা চেষ্টা করো, যে বায়ুর চাপ বলতে কি বুঝি ভূগোলের রেসপেক্টে, একটু একটু যদি ভৌগোলিক তথ্য দিয়ে বায়ুর চাপের সংজ্ঞা বলা যায়, কেউ একজন সাহস করে। দেবাশিস, বলা যাবে বায়ুর চাপ কাকে বলে? বলো বলো, ভুল হোক না, আমি তো রেকটিফাই করে দেবো। বায়ুর চাপ কাকে বলে? শাহরুখ বলতে পারবে? কৌশিক, পারা যাবে? দেখো, আমাদের পৃথিবীর তো একটা ভূপৃষ্ঠ রয়েছে, ভূপৃষ্ঠর ওপরে একটা নির্দিষ্ট অঞ্চল বা অংশ জুড়ে বায়ু রয়েছে। যত উপরের দিকে যাই সেই বায়ুর ঘনত্ব কমতে কমতে একটা টাইম পরে আর বায়ু থাকে না। হ্যাঁ কি না? থাকে কি? থাকে না। যে অংশটা জুড়ে বায়ু রয়েছে সেটা পৃথিবীর পৃষ্ঠের ওপর একটা চাপ প্রয়োগ করে, তো সেই চাপটাকেই বলা হয় বায়ুর চাপ। মনে থাকবে, ছোট্ট একটা লিখে রাখো, বায়ুমণ্ডল কর্তৃক, বায়ুমণ্ডল কর্তৃক কর্তৃক পৃথিবীর ভূপৃষ্ঠের উপর প্রযুক্ত চাপ, পৃথিবীর ভূপৃষ্ঠের উপর প্রযুক্ত চাপ, উপর প্রযুক্ত চাপ। ওকে, একে কি বলা হয়? বায়ুর চাপ বলে। এর পরেই যেটা ইম্পর্টেন্ট, বায়ুর চাপ ক প্রকার? বায়ুর চাপ কিন্তু দু প্রকার। কি কি? একটা হচ্ছে, বলো, উচ্চচাপ, কম বেশি প্রত্যেকেই কম জানো। আর একটা কি? আর একটা হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপ। একটা উচ্চচাপ, একটা নিম্নচাপ। হ্যাঁ কি না? এইবার খুব ভালো করে একটা জিনিস বুঝে নেওয়া দরকার, যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উচ্চচাপ আর নিম্নচাপ লক্ষ্য করা যায়। একে এক ভাষায় কি বলা হয়, মানে একটা নর্মাল ভাষায় কি বলা হয়? যে বায়ুচাপের তারতম্য। হ্যাঁ কি না? বায়ুচাপের তারতম্য। এইপর কোশ্চেন আসে ডাব্লিউবিসিএস এ, রেলে, তাই এটা বলে রাখছি, যে এই যে ভ্যারিয়েশন বা এই যে তারতম্য, এই তারতম্যের তো একটা কোনো রিজন বা কারণ আছে। তোমাদের কি মনে হয় যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, ভৌগোলিক অঞ্চল পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুর চাপের যে পরিবর্তনটা ঘটছে, এটার কারণ কি মনে হয়? দেখো, এর কারণ প্রায় 7-8 রকম কারণ রয়েছে। একটু নোট ডাউন করাবো, দিয়ে একটু বলে রাখবো, কারণ এগুলো দিয়েই কোশ্চেন আসে। কিরকম কোশ্চেন আসে? নিচের কোনটি বায়ুর চাপের পরিবর্তন বা তারতম্যের জন্য দায়ী নয় বা দায়ী, এইরকম দিয়ে পয়েন্ট আসে। তো পয়েন্টগুলো একটু নোট ডাউন করে নাও। যে পয়েন্টগুলো শুধু পয়েন্টগুলো উল্লেখ করব, দেখো, প্রথম পয়েন্ট নোট ডাউন করে নাও, যে উষ্ণতার তারতম্য। উষ্ণতার তারতম্য। ওকে, উষ্ণতার তারতম্য তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, আবার পড়াবো। উষ্ণতার সঙ্গে চাপের সম্পর্ক আছে দেবাশিস, এটা তো বলা উচিত। চাপের সম্পর্ক আছে উষ্ণতার সঙ্গে। তো উষ্ণতা বাড়লে চাপ কমে যায়। কি কি সূত্র এটা? বলো, উষ্ণতার সঙ্গে চাপের কি সূত্র? উষ্ণতার সঙ্গে চাপের তিনটে তো ব্যাপার, একটা আয়তন, চাপ, উষ্ণতা। তিনটের উপর ভিত্তি করে সূত্র তো রয়েছে না, নেই? তাহলে তিনটের উপর ভিত্তি করে যে সূত্র রয়েছে, কোন ফর্মুলা, এটা বলতেই হবে দেবাশিস, তাহলে এগোবো। এটা কেউ একজন বলো, যে তিনটের ওপর কি 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 ফর্মুলা রয়েছে, তিনটের ওপর কি 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 ডিফারেন্ট ফর্মুলা আছে, বলা যাবে? বলতেই হবে, বলা উচিত। তিনটের স্যার, উপর উষ্ণতা বাড়লে বায়ুর ঘনত্ব কমে যায় না, এবং ঘনত্ব চাপও কমে যায়। আগে আগে একটা জিনিস বলো, আমরা আমরা কি দুটো সূত্র জানি তো, একটা বয়েলের সূত্র, না চার্লসের সূত্র। একটা চার্লসের সূত্র। বয়েলের সূত্র কার সঙ্গে কার? চাপের সঙ্গে, বলো, চাপের আয়তনের। সঙ্গে আয়তনের। চাপের সঙ্গে আয়তনের আয়তনের সম্পর্ক। হ্যাঁ কি না? তাহলে এর ব্যাসার্ধের সম্পর্ক। আবার চার্লসের সূত্রে কি আছে? ভলিউমের সঙ্গে উষ্ণতার কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এখানে উষ্ণতার সঙ্গে চাপের কি সম্পর্ক হবে? ব্যাস সম্পর্ক হবে। এর উপর ভিত্তি করে তাহলে বলতে পারি উষ্ণতার সঙ্গে ডিরেক্টলি চাপের সম্পর্ক রয়েছে। আর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বায়ুর উষ্ণতার পরিবর্তন হয়। উষ্ণতার পরিবর্তন হওয়ার দরুন বায়ুর চাপের পরিবর্তন হওয়াটা খুব স্বাভাবিক। হ্যাঁ কি না? নেক্সট পয়েন্ট নোট ডাউন করো, উচ্চতা। উচ্চতা, উচ্চতা কিভাবে সম্পর্কিত? যখনই বায়ুমণ্ডলের বেশিরভাগ যে চাপটা বা ভরটা ভূপৃষ্ঠ সংলগ্ন, যত ওপর দিকে উঠি তত কি হয়ে যায়? চাপ আস্তে আস্তে কমতে থাকে। কমতে থাকে। তাই সমভূমি অপেক্ষা
পার্বত্য অঞ্চলের বায়ুর চাপ কম হয়। ব্র্যাকেটে লিখে রাখো, উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ কমে। এই কারণে সমভূমি অপেক্ষা পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম। সিচুয়েশন দিয়ে কোশ্চেন দেয়, নিচের কোন বিবৃতিটি সঠিক দিয়ে জায়গা ভিত্তিতে কোশ্চেন দেবে। কলকাতা অপেক্ষা দার্জিলিং এর বায়ুর চাপ বেশি, গ্যাংটক অপেক্ষা যোধপুরে বায়ুর চাপ কম, কলকাতা অপেক্ষা দার্জিলিং এ বায়ুর চাপ কম। কোনটা সঠিক কোনটা ভুল উচ্চতার উপর ডিপেন্ড করে কিন্তু ভেবে অ্যান্সার দেওয়া দরকার। কথাটা বুঝতে পারলে? একটা অপশন ঠিক হবে, বাকি তিনটে ভুল হবে। কোনটা ঠিক সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে যুক্তি সহকারে। তাহলে প্যাকেটে লিখে রাখো, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে। ইনফরমেশন, যে ইনফরমেশন দেওয়াটার কাজ হচ্ছে আমার। কি কাজ? কত উচ্চতায় কতটা কমে বলা যাবে? আইডিয়া আছে কোনো? লিখে রাখো। 100 মিটার উচ্চতা 1 সেন্টিমিটার কমে যায়। তার থেকেও একটা একদম আদর্শ যেটাকে বলতে পারি, একদম মানে যেটা ক্যালকুলেটিভলি কারেক্ট, লিখে রাখো। প্রতি, ছোট ছোট করে লিখছি, এটা লিখে রাখো, প্রতি 274 মিটার উচ্চতায় উচ্চতায় 34 মিলিবার 34 মিলিবার চাপ কমে। ওকে, এই ইনফরমেশন আমার দেওয়ার দরকার কম্পিটিটিভ এক্সামের স্বার্থে। হচ্ছে নেক্সট লিখে রাখো জলীয় বাষ্প। নেক্সট হচ্ছে জলীয় বাষ্প। দেখো, যে বায়ুতে জলীয় বাষ্প বেশি বলো, সেই বায়ুর ভরটা বেশি হবে না কম হবে? বলো, যেই বায়ুর জলীয় বাষ্প বেশি সেই বায়ুতে চাপটা বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। ভালো করে শুনবো, ভালো করে বোঝো আগে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাহলে চাপটা বেশি হবে না কম হবে? সহজ নয় এত। আমরা কি করবো বলতো এরকম যুক্তি দিয়ে? যখনই এরকম প্রশ্ন আসবে না, আমরা ভাববো ওয়েট বেড়ে যাচ্ছে, জলীয় বাষ্প বেশি মানে তোমার হচ্ছে ওয়েট বেশি মানে চাপ বেশি পড়বে। তাহলে বলো, শীতকাল আর বর্ষাকাল কোন ক্ষেত্রে বায়ুর চাপ বেশি হয় এবং কেন? দেখি কে বলতে পারে। এটাই সিচুয়েশনাল কোশ্চেন দেয় কিন্তু পরীক্ষায়, বিবৃতি টাইপ। জুই বলবে, স্যার শীতকালে বায়ুর চাপ বেশি হয়। শীতকাল আর বর্ষাকাল কোন সময় বায়ুর চাপ বেশি হয়? শাহরুখ আরেকবার বলো। স্যার শীতকালে বায়ুর চাপ বেশি হয়। শীতকালে বেশি হয়। অমিত জলীয় বাষ্পপূর্ণ বায়ু আচ্ছা হালকা হয়। আচ্ছা, অমিত দাদা, বলো, ঠিক বলেছে না ভুল বলেছে? জলীয় বাষ্প যেটা হয় সেটা তো বিশুদ্ধ বায়ুর থেকে হালকা হয়। না, আগে আমি ব্যাখ্যা পরে আসছি। শীতকাল আর বর্ষাকালের মধ্যে কোন সময় বায়ুর চাপ বেশি হয়? কি মনে হয়? শাহরুখ বলল মানে বর্ষাকালে যেহেতু জলীয় বাষ্প থাকে, সেটা বায়ুর চাপটা কম হয় তুলনায়। বায়ুর চাপ কম হয়। আচ্ছা, তাহলে অমিত বলছো শাহরুখের মতোই যে শীতকালে বায়ুর চাপ বেশি। জুয়ের অ্যান্সার কি মনে হয়? জুই আনমিউট করে বলো, কি মনে হয় শীতকাল বর্ষাকালের মধ্যে বায়ুর চাপ কখন বেশি হয়? আমি কারণ পরে আলোচনা করছি। বলো জলদি। দেবাশিস কি মনে হয়? শীতকালে। আচ্ছা, শীতকাল। জয়শ্রী কি মনে হয়? অনিন্দিতা কি মনে হয়? প্রসেনজিৎ? শীতকালে বায়ুর চাপ বেশি, একদমই তাই। শীতকালে বায়ুর চাপ বেশি, বর্ষাকালে বায়ুর চাপ কম। তাহলে কোন সময় জলীয় বাষ্প বেশি থাকে, শীতকাল না বর্ষাকাল? বর্ষাকালে। তাহলে জলীয় বাষ্পের সঙ্গে বায়ুর চাপের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। যে জলীয় বাষ্প বাড়লে বায়ুর চাপ কমে, বায়ুর চাপ বাড়লে জলীয় বাষ্প কমে। এরপরে যুক্তি, ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ যুক্তিটা আমি লেখাচ্ছিলাম, তোমরা পারলে শুনে নাও, কাজে লাগবে। যে যদি কোনো বায়ুতে জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্পর ওজন বা ভর বায়ু অপেক্ষা কিন্তু হালকা। ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ এই কথাটা কিন্তু মনে রাখো। জলীয় বাষ্পর ভর বায়ু অপেক্ষা কিন্তু হালকা। কেন হালকা? ভালো করে বোঝো। জলীয় বাষ্প বেশি থাকলে ওই আর্দ্র বায়ুতে নাইট্রোজেনের তুলনায় না হাইড্রোজেনের পরিমাণটা বৃদ্ধি পায়। এর ফলে বায়ুর চাপ কম হয়। ঠিক আছে? এই কারণে বর্ষাকালে নাইট্রোজেনের তুলনায় হাইড্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় বায়ুমণ্ডলে।
তাই বায়ুর চাপটা কম হয়। কথাটা বোঝাতে পারলাম? পরে রেকর্ডিং শুনে হলেও কিন্তু ব্যাখ্যাটা লিখে রেখো। এখনকার যেভাবে কোশ্চেনের তারতম্য হচ্ছে, ট্রেন্ড পাল্টাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পয়েন্টগুলো মনে রাখাটা প্রয়োজন হচ্ছে। নেক্সট নেক্সট পয়েন্ট নোট ডাউন করো, এটাও অ্যাভয়েড করা যায় না, আবর্তন গতি। আচ্ছা, আবর্তন গতি সম্পর্কে নিশ্চয় আলোচনা আছে, এই বেসিকগুলো আর বলছি না। আবর্তন গতিটাও কিন্তু ইম্পর্টেন্ট। আবর্তন গতি মানে কি? আবর্তন গতি মানে কি? যে পৃথিবী নিজের কি হয়, বলো বলো জলদি বলো। পৃথিবী নিজের নিজের অক্ষের অক্ষের উপর চারদিকে ঘুরছে। চলতেছে। এই যে অক্ষের চারদিকে ঘুরছে আবর্তন গতি, আবর্তনের গতিটা বা বেগটা কোন অঞ্চলে বেশি কোন অঞ্চলে কম হয়? হুম, নিরক্ষ অঞ্চলে বেশি, মেরু অঞ্চলে কম হয়। ভেরি গুড ভেরি গুড, এই তো অনেকের ভালো কনসেপ্ট রয়েছে। নিরক্ষীয় অঞ্চলে লিখে নাও আবর্তন গতি বেশি, আর মেরু অঞ্চলে আবর্তন গতি বা আবর্তন বেগ অনেক কম হয়। ক্লিয়ার? এরপরে আবর্তন গতি যত বেশি হয়, ভালো করে শুনবে, আবর্তন গতি যত বেশি হয় তত কি হয়? চাপ কম হয়। তাহলে আবর্তন গতির সঙ্গে চাপের কি সম্পর্ক? ব্যাস সম্পর্ক। ঠিক আছে? এই কারণে নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ বেশি বা আবর্তন গতি বেশি বলে বেশি নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। উল্টো দিকে মেরু অঞ্চলে আবর্তন গতি কম হয়, উচ্চচাপ অঞ্চল বিরাজ করে। কথাটা ক্লিয়ার? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। বোঝা যাচ্ছে? হ্যাঁ, লিখে রাখো, কিন্তু লিখে রাখো পয়েন্ট, আমি বলছি যত পারো নোট ডাউন করো। তোমাদের একটা বাজে হ্যাবিট তৈরি হয়ে গেছে কি জানো, এই অনলাইন 2020 সাল থেকে তোমরা লেখো কম। এমনি যদি কোনো ইনস্টিটিউটে ক্লাসে গিয়ে বলো এগুলো মুখে বলবো, সঙ্গে সঙ্গে লিখতে হবে, কোনো রেকর্ডিং পাবে না, কিচ্ছু পাবে না। ওকে, এই হ্যাবিটটা কিন্তু চেঞ্জ করা আমার মনে হয়। নেক্সট নেক্সট খুব ইম্পর্টেন্ট, বায়ুর ঘনত্ব। বায়ুর ঘনত্ব, তাহলে ঘনত্বের উপর কিভাবে ডিপেন্ড করে? বায়ুমণ্ডলের ঘনত্ব সব জায়গায় কিন্তু সমান নয়। সে যত ঘনত্ব বাড়লে চাপ বাড়বে। ভেরি গুড, বায়ুমণ্ডলে যত ঘনত্ব বাড়ছে তত চাপ বাড়ছে। হ্যাঁ কি না? ঘনত্ব বাড়ে চাপ বাড়ে, অসুবিধা নেই। হ্যাঁ কি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট। যত ঘনত্ব বা গভীরতা বেশি হয় বায়ুর চাপ তত বেশি হয়। বুঝতে পেরেছো? চলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট 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 পয়েন্ট নোট ডাউন করবে, যে সমুদ্র ও স্থলভাগের অবস্থান। লিখে নাও, সমুদ্র ও স্থলভাগের অবস্থান। সমুদ্র ও স্থলভাগের অবস্থান, বোঝা গেল? সমুদ্র ও স্থলভাগের অবস্থান। দেখো, পৃথিবীতে জলভাগ স্থলভাগের সুষম একটা বন্টন রয়েছে। আমরা কি জানি? যে এটা বায়ু দিয়ে, বায়ুর সঙ্গে যখন আমরা বলবো তখন দেখব যে বায়ু দুরকম হয়, একটা আর্দ্র ও হালকা, একটা শুষ্ক ও ভারী। বোঝা গেছে? তাহলে সমুদ্রের ওপর দিয়ে যে বায়ু বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুটা কেমন হয়? সেই বায়ুটা আর্দ্র কেমন বায়ু। হয়? সেইটা হয় হচ্ছে আর্দ্র ও হালকা। হ্যাঁ কি না? আর্দ্র ও হালকা হয়। আর স্থলের ওপর দিয়ে যে বায়ুটা প্রবাহিত, সেটা কি হয়? সেটা শুষ্ক ও ভারী হয়। হ্যাঁ কি না? এরপরে তুমি বাকিটা বুঝতে পেরে যাচ্ছ যে শুষ্ক ও ভারী বায়ুর চাপ বেশি হয়, সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হওয়া আর্দ্র ও হালকা বায়ুর চাপ কম হয়। তাহলে এই সমস্ত কারণের দরুন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বায়ুচাপের তারতম্যের অনুযায়ী উচ্চচাপ ও নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা যে টপিকটা আলোচনা করব, তোমাদেরকে মানে একটু ভালো করে ছবি এঁকে মানে বোঝানোর চেষ্টা করছি, একটু ছবিটা এঁকে বুঝে নাও, কোশ্চেনে কিন্তু আসে, পরে আমরা ডিটেলসে আলোচনা করছি। দেখো, এতটা প্রশ্ন পত্রিকা লেখা হয়েছে, শ্রেয়া লেখা হয়েছে, একটু স্ক্রিনশট স্যার নিয়ে নাও। হুম বলছি, হুম। জলীয় বাষ্প ওখানে বললেন কি আর্দ্র বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ হাইড্রোজেনের পরিমাণ চেয়ে বেশি না কম? আর যখন কোনো বায়ু, ভালো করে শুনে নাও, খুব স্পেসিফাই করে বলছি, যখন কোনো বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে তখন সেই বায়ুটা আর্দ্র বায়ু হয়। ওই আর্দ্র বায়ুতে নাইট্রোজেন গ্যাসের তুলনায় হাইড্রোজেন গ্যাসের পরিমাণটা বৃদ্ধি পায়। এই হাইড্রোজেন গ্যাসের পরিমাণটাই বায়ুর চাপকে কমিয়ে দেয়। ওকে, তাই আর্দ্র বায়ু প্রবাহ হলে বা আর্দ্র বায়ু থাকলে তার চাপ কম হয়। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। ক্লিয়ার? প্রত্যেকে মোটামুটি লিখেছো? হ্যাঁ। চলো নেক্সট, প্রত্যেকে হেডিং করো পৃথিবীর চাপ বলয়। পৃথিবীর চাপ বলয়, পৃথিবীর চাপ বলয় বলে হেডিং করো। দেখো, মোটামুটি ভালো করে শুনবে, পৃথিবীর বিভিন্ন স্থানে উষ্ণতা, জলীয় বাষ্প, উচ্চতা,
স্থলভাগ জলভাগের বন্টন, আবর্তন বেগ সবকিছুর উপর ভিত্তি করে বিভিন্ন চাপ বলয় সৃষ্টি হয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর চাপ বলয়ের সংখ্যা কটি? 7টি। 7টি। রেলের প্রশ্ন, রেলের এনটিপিসির প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, 7টি। 1 2 3 4 করে লিখে নাও, 7টি 1 2 3 4 করে লিখে নাও। প্রথমে লিখে নাও নিরক্ষীয়, 1 নম্বর দিয়ে লেখো, ছোট ছোট লিখবে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় লেখা হয়েছে। 2 নম্বর লিখবে, খুব গুরুত্বপূর্ণ, কর্কটীয় উচ্চচাপ বলয়। কর্কটীয় উচ্চচাপ বলয়। কর্কটীয় উচ্চচাপ বলয়। 3 নম্বর নোট ডাউন করো যে মকরীয় উচ্চচাপ বলয়। মকরীয় উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয়। 4 নম্বর নোট ডাউন করবে যে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। সুমেরুবৃত্ত প্রদেশীয় প্রদেশীয় নিম্নচাপ বলয়। পরে উচ্চচাপ নিম্নচাপ বলয়গুলোকে আমি অবস্থান অনুযায়ী ভাগ করব। সুমেরুবৃত্তের পরে কি হবে লিখে নাও, কুমেরুবৃত্ত প্রদেশীয়। কুমেরুবৃত্ত প্রদেশীয় বলো, উচ্চচাপ হবে না নিম্নচাপ হবে? উচ্চচাপ। নিম্নচাপ হবে। কুমেরুবৃত্ত প্রদেশীয় কি হবে? নিম্নচাপ। নিম্নচাপ হবে। উচ্চচাপ হবে। নিম্নচাপ হবে না উচ্চচাপ হবে? না না, নিম্নচাপ হবে। নিম্নচাপ হবে। নিম্নচাপ। নিম্নচাপ হবে। নিম্নচাপ হবে, চাপটিও না, নিম্নচাপ হবে। তারপরে 6 নম্বর কি? সুমেরু উচ্চচাপ বলয়। সুমেরু উচ্চচাপ আর তারপর কুমেরু উচ্চচাপ। কুমেরু উচ্চচাপ। উচ্চচাপ। আর 7 নম্বর হচ্ছে কুমেরু উচ্চচাপ। তাহলে দেখো, আগে উচ্চচাপগুলোকে, উচ্চ যে চাপ যেগুলো আছে সেগুলোকে আমি স্টার দিচ্ছি। উচ্চচাপ আছে কর্কটীয়, মকরীয়, সুমেরু আর কুমেরু। আর নিম্নচাপ আছে কোথায়? নিম্নচাপ আছে নিরক্ষীয়, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত। মনে থাকবে? এইটাই কিন্তু প্রথম আলোচ্য বিষয়। এইবার একটু তোমাদেরকে মানে অক্ষরেখার ভাগটা একটু বলে দেওয়া প্রয়োজন। অক্ষরেখার ভাগের ওপর কিন্তু কিছুটা জিনিস নির্ভর করে। অক্ষরেখার ভাগটা ছোট করে দেখাচ্ছে, একটু দেখে নাও। একটা পৃথিবী, পৃথিবীর মাঝ বরাবর যে অক্ষরেখা যায় সেটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। যাকে আমরা কি বলি? নিরক্ষরেখা বলি। নিরক্ষীয়। তারপরে ঠিক উত্তর গোলার্ধে যেটা যায় সেটা কত ডিগ্রি ধরা হয়? 23.5 ডিগ্রি। 30 ডিগ্রি। যেটাকেই কি বলা হয়? কর্কট ক্রান্তি। হ্যাঁ কি না? তাই তো? এরপরে চলো, এই 23.5 ডিগ্রি দক্ষিণেও আছে। এটা দক্ষিণেও আছে। এটা উত্তর, এটা দক্ষিণ। যা উত্তর গোলার্ধে উত্তর হবে, দক্ষিণ হবে। এরপরে কি হয়? 66.5 ডিগ্রি। হ্যাঁ কি না? তারপরে কি হয়? তারপরে একদম 90 ডিগ্রি। আর নিচেও এরকম 66.5 দক্ষিণ, তারপরে একদম 90 ডিগ্রি দক্ষিণ। হয়তো এটা হচ্ছে নর্মাল তোমার ভাগ, মানে অক্ষরেখার ভাগ। কিন্তু চাপ বলয়গুলো দেখানোর জন্য আমাদের কিন্তু একটু ভালো আরো ডিটেলসে একটু বড় করে এঁকে বুঝতে হবে। ভালো করে দেখে নাও, ভালো করে বোঝো, একটু বড় করে পৃথিবীটা আঁকার চেষ্টা করো। অনেকেই ক্লাসে আছো যারা এই টপিকগুলো ক্লাস 9-10 হয়তো বা 11-12 থাকলে তখন হয়তো ফেলে এসছো। বড় করে একটা পৃথিবীর মতো আঁকো। এবার পৃথিবীর মাঝ বরাবর যেটা যাচ্ছে সেটা কি রেখা? আলোচনা হয়ে গেছে। মাঝ বরাবর যেটা গেছে নিরক্ষরেখা। দেখো, একদম মাঝ বরাবর 0 ডিগ্রি নিরক্ষরেখা। এই নিরক্ষরেখাটাকে কোনো কালার থাকলে বা কালার দরকার নেই, একটু একটা হাইলাইট টাইপের আমি করছি, তোমরা সেটাকে দাগ দিয়ে কিন্তু ব্যাপারটাকে দেখো। এই যে হলুদ কালারের একটা নিরক্ষরেখা বরাবর যেটা লিখলাম সেটা 1 নম্বর কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। মনে থাকবে? হ্যাঁ কি না? এরপরে একদম স্ট্রেট করে আঁকবো, এখানে কোনো কার্ভ করব না।
এরপরে যে রেখাটা পাচ্ছি, এই রেখাটা কি রেখা? এটা 23.5 তো ডিগ্রি, কর্কটীয় উচ্চচাপ। 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর। এইখানে আরেকটা আমি পাবো, সেটা কি? আরেকটা বলয় পাবো, যে বলয়টাকে আমরা কি বলতে পারি? দেখে নাও, ওপরে কর্কটক্রান্তি রেখা, কর্কটীয় উচ্চচাপ। কর্কটীয় উচ্চচাপ। তারপরে তার ওপরে সাড়ে কত হচ্ছে? 66.5 ডিগ্রি 63। উত্তর। এবার আমরা কুমেরুর কাছাকাছি, সুমেরুর কাছাকাছি পৌঁছে যাচ্ছি, কিন্তু সুমেরুতে নয়, সুমেরুর কাছাকাছি পৌঁছাচ্ছি। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে সুমেরু বৃত্ত। সুমেরু বৃত্ত প্রদেশীয়, প্রদেশীয়। হ্যাঁ কি না? এরপরে কি পাচ্ছি? এরপরে একদম উত্তরে যেখানে বলতে পারি যে 90 ডিগ্রি কাছাকাছি, বা যেটাকে সুমেরু, সেটা সুমেরু। তাহলে এখানে আমি প্রত্যেকে স্পেসিফাই করে নাম বলতে পারবো যে এইটা কি? নিম্নচাপ। তারপর একটা কি বলো? কর্কটীয় কি হয়? উচ্চচাপ। 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 তারপর একটা সুমেরু তোমার, হ্যাঁ, সুমেরু বৃত্ত কি হয়? সুমেরু বৃত্ত নিম্নচাপ। 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 আবার লাস্টে সুমেরু কি আছে? উচ্চচাপ। 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 তাহলে কখনো পরপর দুটো উচ্চচাপ, পরপর দুটো নিম্নচাপ নেই, অল্টারনেট করে অবস্থান করে। তাহলে নিচের গুলো যদি ঠিক একইভাবে আমি লেখার চেষ্টা করি দক্ষিণ গোলার্ধে, তোমরা নিজেরাই এটাকে আইডেন্টিফাই করতে পারবে তো যে কোনটা বলতে চাইছি। এটা কত? 23.5 ডিগ্রি বা মকরক্রান্তি দক্ষিণ, 66.5 ডিগ্রি দক্ষিণ। ওকে, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে এটা 90 ডিগ্রি উত্তর, 90 ডিগ্রি দক্ষিণ। তাহলে এটাকেও স্পেসিফাই করে আলাদা করো। তাহলে নিচেরটা যেটা এখানে হাইলাইট করছি, এটা কি হবে তাহলে? এটা হবে মকরীয় উচ্চচাপ, উচ্চচাপ বলা হয়। মকরীয় উচ্চচাপ। এরপরে এটা কি? কুমেরু বৃত্ত প্রদেশীয় উচ্চচাপ, প্রদেশীয় নিম্নচাপ বলা হয়। কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তার লাস্টে এটা কি? এটা হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে নিচে যাস একটু মানে পরপর লিখে নাও। নিম্নচাপ, আবার এটা হচ্ছে উচ্চচাপ, এটা হচ্ছে নিম্নচাপ, আবার লাস্টে উচ্চচাপ। বলো, বোঝা গেছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? প্রত্যেকের চাপ বলয়টা বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হ্যাঁ হয়েছে স্যার, না হয়নি? ক্লিয়ার। একদম ক্লিয়ার। দেখো, আমাদের 7খানা চাপ বলা, 7টা কালারের রেসপেক্টে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। মানে সামনে ক্লাসে বড় বোর্ড থাকলে আরো স্পেসিফাই করে আরো ভালো করে বোঝানো যায়। তবে মোটামুটি আশা করব বুঝতে পেরেছো। এরপরে ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। এখানে না কিছু কিছু জিনিস ব্যাপার আছে, কিছু কিছু জিনিস বোঝার ব্যাপার আছে। এখান থেকেই সৃষ্টি হয় কি বলতো? এই যে নিম্নচাপ উচ্চচাপ বলয়ের যে পার্থক্য, এখান থেকে কি সৃষ্টি হয় কে বলবে? শান্ত বলয়। না, সে তো আছেই, সে তো শান্ত বল তো আছে, সেটা বুঝলাম। এখান থেকে কি সৃষ্টি হচ্ছে? বায়ুর গতি কোন দিক থেকে অভিমুখ হবে সেটা বোঝা যায়। ভেরি গুড। এই যে এতগুলো নিম্নচাপ উচ্চচাপ, নিম্নচাপ উচ্চচাপের যে পার্থক্য, এখান থেকেই সৃষ্টি হয় কি বলতো? বায়ু প্রবাহ। আমার নেক্সট টপিক, এখান থেকেই সৃষ্টি হয় বায়ু প্রবাহ। তবে আমি রেড কালিতে একটু অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করছি কোন দিক থেকে কোন দিকে বায়ু প্রবাহ হয়। পরে বায়ু প্রবাহ আমি ভাগ করবো যখন, তখন ডিটেলসে আলোচনা করব। দেখো, ওপর দিকে বলতে এখন সুমেরু চলো। সুমেরু উচ্চচাপ বলয়। এই সুমেরু উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয় বায়ু কিরকম ভাবে প্রবাহিত হয়, ডিরেকশনটা দেখে নাও। ঠিক আছে? আবার নিম্নচাপ থেকে, আবার উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে কিভাবে, ভালো করে বোঝো। এটা একটু বোঝার ব্যাপার বা একটু আইডেন্টিফিকেশনের ব্যাপার। পরে নয় এটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। এবার কর্কটীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় কিরকম আসছে দেখে নাও, ভালো করে দেখো। উচ্চচাপ থেকে নিম্নচাপে কোন ডাইরেকশন আসছে বুঝতে পারলে? আবার দক্ষিণ দিকে উচ্চচাপ হলে সেটা কিভাবে যাচ্ছে দেখো, কিভাবে পরিবর্তন হচ্ছে দেখো। যদি মকরীয় উচ্চচাপ, যেটা দক্ষিণ গোলার্ধে, সেখান থেকে যাচ্ছে কিভাবে পরিবর্তন দেখো। বায়ুর অভিমুখটা কিভাবে পরিবর্তন হয় দেখো। আবার নিচের ক্ষেত্রে কি রকম হচ্ছে, এইভাবে। এই ছবিটা হয়ে যাওয়ার পরে আঁকতে পারলে ভালো, নাহলে রেকর্ডিং দেখবে আর একটু স্ক্রিনশট নিয়ে নেবে। আমি কিন্তু একদম WBCS স্ট্যান্ডার্ডের মেনটেন করে এই টপিকটা বললাম, রেল আর WBCS কে লক্ষ্য করে। যারা মনে করছে আমি পিএসসি ক্লার্কশিপের জন্য পড়ছি, এই টপিকটা এতটা কঠিন মনে করে না করলেও হবে। আমি এটা বললাম রেলের NTPC আর WBCS পরীক্ষাকে লক্ষ্য করে।
স্ক্রিনশট নাও, আমাকে বায়ু প্রবাহটা শুরু করব। হয়েছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এরপরে এইটা মানে এতগুলো আলোচনা করলাম তো, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমার আরো যে দুটো টপিক আমাকে বলতে হবে, যেটা প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন এসছে এই চাপ বলয় থেকে, সেটা হেডিং করো যে ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয়। আশা করবো আগেরটা স্ক্রিনশট নিয়েছো। নোট ডাউন করো, নিরক্ষীয় শান্ত বলয়। নোট ডাউন করো, নিরক্ষীয় শান্ত বলয়, যাকে ইংলিশে বলা হয় DOLDRUM। ওকে, নিরক্ষীয় শান্ত বলয়, বা যেটাকে আমরা বলি ডোলড্রাম। ভালো করে জেনে নাও, ভালো করে শোনো কি 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 ব্যাপারটা। দেখ, যখন নিরক্ষীয় অঞ্চলের বায়ু উষ্ণ ও হালকা হওয়ায় একটা বায়ু প্রবাহটা কি হয়, সর্বদা ঊর্ধ্বমুখী হয়। হালকা হলে যেমন ওপরের দিকে উঠে যায়, উষ্ণ হলে এখানে কোনোভাবে সমান্তরাল বা সাইডের দিকে কোনো প্রবাহ হয় না। ওকে, যেহেতু বায়ুটা উষ্ণ ও হালকা, সেই কারণে কি হয়, সেই কারণে এই বায়ুটা খুব সহজে ভূপৃষ্ঠর দিক থেকে উপরের দিকে উঠে যায়। ওকে, উপরের দিকে উঠে যায়। এই উপরের দিকে উঠে যাওয়ার দরুন কি সৃষ্টি হচ্ছে, কোনো রকম পার্শ্ব প্রবাহ হয় না। কথাটা বোঝা গেছে? না বুঝতে পারলে বলবে আমাকে। কোনো রকম পার্শ্ব প্রবাহ হয় না, অর্থাৎ এই অঞ্চলে একটা শান্ত ভাব বজায় থাকে। ওকে, একটা শান্ত ভাব বজায় থাকে, যে শান্ত ভাবটাকেই কি বলা হয়, নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম। কথাটা বোঝাতে পেরেছি? হ্যাঁ কি না? হচ্ছে না হয়নি? হ্যাঁ। হ্যাঁ স্যার হয়েছে। চলো, এরপরে আর একটা এই টপিকের প্রিয় প্রশ্ন আছে, ITCZ মনে পড়ছে? ITCZ, এটা কিন্তু খুব ভালো টপিক। ফুল ফর্ম কেউ বলতে পারবে? লিখে নাও। ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স। ইন্টারট্রপিক্যাল কনিক্যাল জোন। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। অনেকেই মোটামুটি জানো। নোট ডাউন করো, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এর বাংলাও তো আছে, অফকোর্স বাংলা থাকবে। এর বাংলা লিখে রাখো, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল, এর মানেটা কি ভালো করে দেখো, এর মানেটা কি ভালো করে বুঝবে। দেখো, এর জন্য চিত্রে চিত্রে চলে যেতে হবে। দেখো, ছবিটা একটা জিনিস দেখো, এটাও কিন্তু নিরক্ষীয় অঞ্চলের ব্যাপার। এটাও কিন্তু নিরক্ষীয় অঞ্চলের ব্যাপার। আমি একটা নিরক্ষীয় অঞ্চলটাকে আলাদা করে আঁকছি। ধরো এইটা নিরক্ষীয় অঞ্চল, যেটাকে আমি আমি এটাকে ওই দাগটাকে আরো স্পেসিফাই করি, তুমি বুঝতে পারবে। এই নিরক্ষীয় অঞ্চলটাকে আমি এইভাবে আঁকলাম। ওটা কি অঞ্চল, নিম্নচাপ না উচ্চচাপ? নিম্নচাপ। এটা নিম্নচাপ অঞ্চল। নিম্নচাপ অঞ্চল। এবার তোমাদের সুবিধার্থে ডাইরেকশনটাও এঁকে দিলাম। ডাইরেকশন বলতে কি, এইটা কোন দিক, পূর্ব দিক। এটা কোন দিক, পশ্চিম দিক। এটা কোন দিক, উত্তর। এটা দক্ষিণ। কেউ টপিক থেকে বেরিও না। কালো কালারে যেটা এঁকেছি সেটা কি, সেটা হচ্ছে নিরক্ষরেখা। ওকে, কালো কালার এঁকেছি নিরক্ষরেখা। নিরক্ষরেখা নিম্নচাপ। নিরক্ষরেখার উত্তরে রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলয়, নিরক্ষরেখার দক্ষিণে রয়েছে মকরী উচ্চচাপ বলয়। কর্কটীয় উচ্চচাপ বলয়টা ভাবো, কর্কটীয় উচ্চচাপ বলয়ে ভালো করে বুঝে নাও, বায়ু প্রবাহটা কিরকম হচ্ছে, এইরকম হচ্ছে, হ্যাঁ কি না? হচ্ছে তো? তাহলে বায়ুটার অভিমুখ কোন দিকে, বায়ুটা আসছে কোন দিক থেকে? বায়ুটা উত্তর আসছে, থেকে দক্ষিণ। না না না, উত্তর পূর্ব থেকে। ভালো করে দক্ষিণ দেখো, পশ্চিম দিকে। বায়ুটা আসছে উত্তর পূর্ব দিক থেকে, যাচ্ছে কোন দিকে, দক্ষিণ পশ্চিম দিকে। কথাটা ক্লিয়ার? আবার দক্ষিণ গোলার্ধ থেকে মকরীয় উচ্চচাপ বলয় থেকেও বায়ুটা যাচ্ছে কোন দিক থেকে, দক্ষিণ পূর্ব দিক দক্ষিণ থেকে। পূর্ব দিক থেকে। হ্যাঁ কি না? তাহলে উত্তর পূর্ব দিক থেকে বায়ু আর দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু, এটা মিট করছে কোথায়? এটা মিট করছে নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় শান্ত। তাহলে ভালো করে শুনে নাও, এটাই কিন্তু কোশ্চেন, এটাই কিন্তু এই জন্য এত কিছু বলছি, যে নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব এবং
দক্ষিণ পূর্ব আয়ন বায়ু পরস্পর মিলিত হয়। আয়ন বায়ু কি আমি পরের টপিকে আসছি, তার আগে এটা শোনো যে এই দুই উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব বায়ুর যে মিলনস্থল, এই মিলনস্থলকে বলা হয় আইটিসিজেড। মনে থাকবে, নোট ডাউন করে নাও। যে নিরক্ষীয় অঞ্চলে, আচ্ছা বোঝা গেছে? না বুঝতে পারলে আমাকে বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকিরা হ্যাঁ বাকিরা বাকিরা একটু রেসপন্স করো তো। না আমি বলেই যাচ্ছি, তোমাদের মধ্যে তেমন রেসপন্স পাচ্ছি না। বুঝতে পেরেছি। ক্লিয়ার হচ্ছে মোটামুটি? মানে যতটা শুভেন্দু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে না হয়নি? জুই বুঝতে পেরেছো? শ্রেয়া, অনিন্দিতা? হ্যাঁ স্যার। চলো তাহলে লিখে নাও, নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব ও বা এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু পরস্পর মিলিত হয়। দক্ষিণ পূর্ব আয়ন বায়ু পরস্পর মিলিত হয়। এই স্থানটাকে কি বলা হয়? এই স্থানটাকে বলা হয় আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। বোঝা গেছে? অসুবিধা নেই। এরকম মিলনস্থল কিন্তু আর তেমন কোথাও নেই। তোমার মনে হতে পারে সুমেরু বৃত্ত প্রদেশ অঞ্চলে মিলিত হচ্ছে, কিন্তু এটা পুরো অপোজিটলি মিলিত হচ্ছে, একই দিক থেকে আসছে নয়, এটা কিন্তু দুটোই পূর্ব দিক থেকে আসছে। হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? এই দুটো টার্ম আমার কিন্তু বোঝানো ছিল। এরপরে চলে এসো আর একটা টার্ম বলার ব্যাপার আছে। শান্ত বলয় শুধু কি নিরক্ষীয় অঞ্চলে? আর কোথাও কি শান্ত বলয় দেখা যায়? আর কোথাও কি হ্যাঁ, শান্ত বলয় দেখা যায়? মেরু প্রদেশীয় যে নিম্নচাপ বলয়গুলো আছে ওখানে দেখা যায়। কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায়? মেরু এই প্রদেশীয় যে মেরুদেশীয় যে নিম্নচাপ বলয়গুলো আছে, যেখানে প্রত্যায়ন বায়ু, যেটা দক্ষিণ পশ্চিম দক্ষিণ যে উত্তর পশ্চিম প্রত্যায়ন বায়ু যেখানে হয়, সেখানে একটা শান্ত বলয় সৃষ্টি হয়। তাহলে শান্ত বলয়টা থাকছে, ভালো করে শুনে নাও। শান্ত বলয় কোথাও শান্ত বলয় থাকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধের, আমি অ্যাভয়েড করছি কথাটায়। উত্তর গোলার্ধের 25 থেকে 35-এর মধ্যে কিন্তু একটা শান্ত বলয় অবস্থান করে, যাকে আমরা বলি ক্রান্তীয় শান্ত বলয়। ক্রান্তীয় শান্ত বলয়। ক্রান্তীয় কথাটা এসছে কি থেকে? এই কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি থেকে। ঠিক আছে? তাহলে এটা কেন হয়? ভূপৃষ্ঠের সমান্তরাল কোনো বায়ু প্রবাহ হয় না, সেই জন্য ভালো করে নোট ডাউন করো। উত্তর গোলার্ধে যদি দেখি 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ, আর দক্ষিণ গোলার্ধে যদি দেখি, এটাও কিন্তু দক্ষিণ গোলার্ধেও 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে কিন্তু এই শান্ত বলয় অবস্থান করে। শান্ত বলয় অবস্থান করার একটাই কারণ, মানে জলবায়ু শান্ত হওয়ার কারণ এটাই যে কোনরূপ পার্শ্ব প্রবাহ হয় না। কথাটা ক্লিয়ার? হ্যাঁ কিনা? হচ্ছে? দেখো শান্ত বলয় কি শুধুমাত্র এই নিরক্ষীয় না তাও নয়, ক্রান্তীয় আছে, আর একখানা শান্ত বলয়ও আছে। সেটা কোথায় বলো তো? সেটা আমি আর আলাদা করে বলছি না, এর মতোই একই জিনিস লিখে রাখো, মেরুবৃত্তীয় শান্ত বলয়। মেরুবৃত্তীয় শান্ত বলয় এটাও কিন্তু অবস্থান করে কোথায়? যেখানে মোটামুটি ঊর্ধ্বগামী বায়ুপ্রবাহ হচ্ছে না, বায়ুপ্রবাহ মানে ঊর্ধ্বগামী বায়ুপ্রবাহ হয়, বায়ুপ্রবাহ বোঝা যায় না। এটা কোথায়? এটা হচ্ছে উভয় গোলার্ধে 60 থেকে 70 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশের মধ্যে। কথাটা ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। মোটামুটি বুঝতে পেরেছো? মানে মোটামুটি হ্যাঁ ক্লিয়ার তো? দেখো বেশি ক্লিয়ার হতে হবে না, বেশি ক্লিয়ার হওয়ার মতো মানে জিওগ্রাফির ডেপথে ঢোকার প্রয়োজন নেই, বোরিং লাগতে শুরু করবে। হচ্ছে? চলো এরপরে দেখো বায়ু প্রবাহ আলোচনা আরম্ভ হয়ে গেছে। এরপরে আমরা ছকের সাহায্যে বায়ু প্রবাহ দেখবো। হেডিং করো বায়ু প্রবাহ। আজকে আমার শেষ টপিক, সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। কেন? বায়ু প্রবাহ দিয়েই কোশ্চেন আছে সব থেকে বেশি। যদি টপিকটা শেষ করতে পারি ভালো, না হলে পরের দিন কন্টিনিউ করবো এই টপিকটাই। একদিনে একটা বড় চ্যাপ্টার করতে হবে এমন কোনো মানে নেই। দেখ বায়ু প্রবাহ, তাহলে বায়ু প্রবাহের কারণটা বোঝা গেছে, কি কারণে বায়ু প্রবাহ ঘটে? যে চাপের তারতম্য। হ্যাঁ কি না? এই পরে এই বায়ু প্রবাহের গতি, প্রকৃতি, উৎপত্তি বৈশিষ্ট্য, এইটা অনুযায়ী কোনো বায়ুকে কটা ভাগে ভাগ করতে পারি? তাড়াতাড়ি কটা ভাগে ভাগ করতে পারি? 4টা। ভেরি গুড, সুন্দর, চারটে।
4টে ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, আরেকটা রিমাইন্ডার দিয়ে দিই তোমাদেরকে। আজকে হয়ে গেল সোমবার, 18 তারিখ রোববার কিন্তু পরীক্ষা নেব। সিলেবাস বলা আছে, ভালো করে যেন রেডি হয়ে যায়। সেই সিলেবাসের মধ্যে শুধু নিউটনের গতিসূত্র, বলগতি, ওটাই এখন আমার হয়নি। ওটা নিউমেরিক্যাল সহ আমি কভার করব। কভার করে আমি কিন্তু পরীক্ষা নেব। ম্যাথের টপিকগুলো প্রায় কমপ্লিট, যেইগুলো হয়নি সেইগুলো কিন্তু আমাকে বলে দেবে। ঠিক আছে, চল চল নেক্সট টপিকে ফিরে আসি। বায়ুপ্রবাহ। তাহলে 4 ভাগে কি কি? প্রথম লিখে রাখো নিয়ত বায়ু। নোট ডাউন, ঠিক এইভাবে লিখে রাখো, মনে থাকবে। নিয়ত বায়ু। তারপর লিখে রাখো সাময়িক বায়ু। সাময়িক বায়ু। তারপর লিখে রাখো আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু। লাস্ট নোট ডাউন করো স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু দিয়ে প্রচুর প্রশ্ন আসে। স্থানীয় বায়ু, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, স্থানীয় বায়ু। ঠিক আছে, চল বলো নিয়ত বায়ু ক প্রকার বলা যাবে? চল। তা 3 দু প্রকার: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরুদেশীয় বায়ু। ভেরি গুড, সুন্দর, এই তো ভালো নলেজ রয়েছে, সুন্দর, পারফেক্ট পারফেক্ট। 3 প্রকার, 3 প্রকার, 3 প্রকার। ফার্স্ট নোট ডাউন করবে আয়ন বায়ু। আয়ন বায়ু। তারপর নোট ডাউন করবে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু। তারপর নোট ডাউন করবে মেরু বায়ু। ওকে, হ্যাঁ কি না? এই আয়ন বায়ু বলো কি পশ্চিমা বায়ু বলো, এইগুলো প্রত্যেকটার কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? আচ্ছা, ইংলিশ টার্মগুলো আমি এগুলো প্রত্যেকটা ডিটেলস পরে আলোচনা করছি। সাময়িক বায়ু করকম জানো? এটা 5 কিন্তু প্রকার। স্থল বায়ু, সমুদ্র বায়ু, স্থানীয় মৌসুমী বায়ু, বায়ু। সামুদ্রিক বায়ু। এটা কিন্তু 5টা। 5টা। 5টা কি কি? স্থলবায়ু লিখে রাখো। স্থলবায়ু, সমুদ্র বায়ু, স্থলবায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু। তারপর একটা দুটো স্পেশাল টার্ম লিখে রাখো, ব্যাখ্যা পরের দিন আমি করব। একটা লিখে রাখো ক্যাটাবেটিক বায়ু, একটা অ্যানাবেটিক বায়ু। একটা ক্যাটাবেটিক লিখে রাখো, একটা লিখে রাখো অ্যানাবেটিক। একটা ক্যাটাবেটিক, একটা অ্যানাবেটিক। বলছে চল, আকস্মিক বায়ু ক প্রকার? আকস্মিক বায়ু কিন্তু 2 প্রকার। কি কি? ঘূর্ণবাদ, প্রথম ঘূর্ণবাদ। ভেরি গুড, সুন্দর সুন্দর, পারফেক্ট। একটা হচ্ছে লিখে রাখো ঘূর্ণাবাত, আর একটা হচ্ছে প্রতিপ ঘূর্ণাবাত। প্রতিপ ঘূর্ণাবাত। ওকে, এই ঘূর্ণাবাত আবার 2 প্রকার হয় বলা যাবে? কি কি? ঘূর্ণাবাত 2 প্রকার হয়। হ্যাঁ, উত্তর গোলার্ধে, একটা দক্ষিণ গোলার্ধে। আর একটু স্পেসিফাই করে বললে? একটা মেরু, ক্রান্তীয়, একটা ক্রান্তীয়, একটা একটা মেরু। নাতিশীতোষ্ণ। হ্যাঁ, নাতিশীতোষ্ণ। মেরু অঞ্চলটাকে অ্যাভয়েড করতে পারো ঘূর্ণাবর্তকে। এরপরে ভালো করে শুনে রাখো, স্থানীয় বায়ু ক প্রকার? ভালো টপিক, এটাও কিন্তু 2 প্রকার। এর তো অনেকগুলো আছে: কালবৈশাখী, চিনুক। পরে 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 আলোচনা হবে। শুধু 2 প্রকার কি কি? একটা হচ্ছে উষ্ণ বায়ু, ভাগ করছি, ক্লাসিফিকেশন করছি, আর একটা শীতল বায়ু। মনে থাকবে, একটা উষ্ণ বায়ু, একটা শীতল বায়ু। তার আবার উদাহরণ বিভিন্ন রকম ব্যাপার স্যাপার, কোন থায় কি বলা হয়। শীতল বায়ু মৃষ্টাল, বোরো, ব্লিজার্ড, পম্পেরো। উষ্ণ বায়ুর মধ্যে চিনুক, আঁধি, লু, ফন, এগুলো পরে আমরা অঞ্চল ভিত্তিতে ভাগ বলবো। তাহলে পরের দিন মানে আমরা কি কি ডিসকাস করবো একটু বলে দিই। প্রথমেই আমরা আলোচনা করব বায়ু প্রবাহের যে ভাগ বললাম, ঠিক এর পর থেকে নিয়ত বায়ু কাকে বলে। আর বলেই রাখি, যে বায়ু পৃথিবীতে স্থায়ী বায়ুচাপ বলয়ের উপর নির্ভর করে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। নিয়মিত থেকে নিয়ত কথাটা এসছে। এটার গতি প্রকৃতি সম্পূর্ণ ডিপেন্ড করছে কার ওপর? বায়ুচাপের ওপর। আর এটা যেহেতু বায়ুচাপ বলয়গুলো কনস্ট্যান্ট, নিয়ত বায়ু কনস্ট্যান্ট। এটা 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে মেরু বায়ু। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু,
মেরুবায়ু, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা ফেরেলের সূত্র দেখব, কোনটা কোন দিকে বাঁকছে দেখব, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আয়ন বায়ুকে ইংলিশে ট্রেড উইন্ড বলা হয়, পশ্চিম বায়ুকে ওয়েস্টার্লি উইন্ড বলা হয়, মেরু বায়ুকে পোলার উইন্ড বলা হয়। এই তিনটে টপিক কিন্তু আমরা ডিটেলসে পড়ব, ডিটেলসে, এতটা ইজিলি ভাবে ছাড়বো না, ডিটেলসে পড়বো। সাময়িক বায়ুর মধ্যে ইম্পর্টেন্ট কি, স্থল, সমুদ্র, মৌসুমী, ক্যাটাবেটিক, অ্যানাবেটিক, এইগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের বায়ু প্রবাহের উপর কি কি ভাগ, কি কি সৃষ্টির কারণ, কিভাবে ভাগ করা হয়েছে, স্থলবায়ুর কি প্রভাব কি কি হয়, মৌসুমী বায়ুর প্রভাব তো খুব গুরুত্বপূর্ণ, উপত্যকা বায়ু যেটাকে অ্যানাবেটিক বলা হয়, পার্বত্য বায়ু যেটাকে ক্যাটাবেটিক বলা হয়, কখন প্রবাহিত হয়, কি ব্যাপার, কখন কি হয়, এই সমস্ত টপিকগুলো আগামী ক্লাস, নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। ঠিক আছে, এই টপিকগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এতটা তোমরা লিখে রাখো, পরের দিন আমরা শুধু বায়ু প্রবাহ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এতটা মোটামুটি বোঝা গেছে যেটুকু বললাম? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ চলো, আয়ন বায়ুরও ভাগ খুব ইম্পর্টেন্ট, আয়ন বায়ুর তো খুব ইম্পর্টেন্ট, আয়ন বায়ুর ভাগ। আয়ন বায়ুর সঙ্গে মৌসুম মানে পশ্চিম বায়ুর কি হয় পার্থক্য হচ্ছে, আয়ন বায়ুর হচ্ছে যে দু প্রকার রয়েছে, উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, যেটা তোমাকে আমি ছবি এঁকে ছোট করে দেখালাম। এই বায়ুগুলো কিভাবে হচ্ছে, কিভাবে আগেকার দিনে পালতোলা জাহাজে বাণিজ্য চলতো এই বায়ুর রেস ধরে, তাকে এই কারণে বাণিজ্য বায়ু বলা হতো, যার প্রভাবে কি কি মরুভূমি সৃষ্টি হচ্ছে, এগুলো প্রত্যেকটা আগামী ক্লাসের আলোচ্য বিষয়। মানে আগামী ক্লাসে আমরা ভালো করে আমি পয়েন্ট করাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ধরনের বায়ু নিয়ে ডিটেলস আলোচনা করব। কোন অঞ্চলে তার প্রভাব কি হয়, কি ব্যাপার, সেইগুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করা হবে। ঠিক আছে, চলো, কঠিন টপিক, দুদিন নিচ্ছি, কেন দুদিন না নিলে এই টপিকটা শেষ করতে পারতাম না। ওকে, চলো আজকে তাহলে এতটাই থাক। পরবর্তী বৃহস্পতিবারের দিকে একটা ভূগোল ক্লাস রাখবো, সেখানে এর পরবর্তী টপিকটা আমি কভার